রেডি এখন আবার পুরোটা মাদক বিক্রি করে গাঁজা এইসবই ব্যবসা। আমরা শুধু মাদকই বিক্রি করে, তারা প্রতিদিন সর্বনিম্ন 20 থেকে 25,000 টাকা তারা বিক্রি করে। এবার ডিলারের জন্যই আজকে অবস্থা। আমি কাকে নিউজ করি, এই নিউজের পরে তারা আমার সাথে আক্রমণ করে, অনেক মারধর করে। আমি বাড়িতে ফেরা করে নিউজের পরে তারা পরিজনের হুমকি দেয়, কিন্তু আমি ফিরি না করার কারণে আজকে তারা আমার হঠাৎ করে আমি বাড়িতে করতে গিয়ে তারা আমার আক্রমণ করে, অনেক মারধর করে। তারা বলতে আছে তুই হাত দিয়ে নিউজ করে তোর হাত লাগিয়ে বলা হয়, এই বলে আমার হাতে মারে, দুই হাত আমার অসব করে আমি কিডনি বসে লাফিয়ে জানেন লাভ আছে আমার দাম কি করতে মাথায় ওরা মাথা আমি আজকে পেশায় আসলাম 7 বছর ধরে ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি আর জাতীয় দৈনিক সাপ্তাহিক দেশপ্রিয়, এটাই আজকে 1 বছর তো আসছে তিনি। এই নিউজ করার জন্য সম্পাদকের অনেক গালাগালি করে, তারপরে তারা ওখানে না, আমি নিউজ কখনো পারি না, তারা হুমকি দেয় যাকে নিউজ করতে পারবেন না, নিউজ করলে আপনাদের মাটিতে দিতে হবে আর স্বল্প আমার জমি দখল করে দিতে আছে জলে কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে, আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে দু চোখ মেলেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি। Pero ya guía porque
এখানে যদি অরুণাভ বাবু থাকেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের, আমি তাকে অনুরোধ করছি যে তিনি যেন আমাদের এখানে এসে উপস্থিত হন। আইএফটিউর পক্ষ থেকে যদি আশিস দাশগুপ্ত এসে থাকেন, আমি তাকেও মঞ্চের এখানে আসবার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে গত 4 বছর ধরে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বিএসএনএল এর ঠিকা শ্রমিকরা, কলকাতা টেলিফোনসের ঠিকা শ্রমিকরা তাদের দিন কাটাচ্ছেন। এই গোটা পরিস্থিতিতে আমরা গত 2020 সালে যখন আমাদের ইউনিয়ন তৈরি হয়, সেই সময়টাতেই 2019 সালে আমাদের শ্রমিকদের ওপর, বাস্তবত 2018 সাল থেকেই আমাদের শ্রমিকদের ওপর যে ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়েছিল। প্রথমে 26 দিনের কাজ কমিয়ে দিয়ে 15 দিন করা হয়, তারপরে আমাদের একই সময় দাঁড়িয়ে বেতন অনিয়মিত হয় এবং প্রায় 15 মাস যখন বেতন অনিয়মিত, তখন যে এমপ্লয়িজ ইউনিয়ন রয়েছে, যারা বিএসএনএল এর স্থায়ী শ্রমিক কর্মচারীদের ইউনিয়ন, যারা চুক্তি করে জেসিএলদেরকে ছাঁটাই করবার যে পরিকল্পনা বিএসএনএল কর্তৃপক্ষ ক্যালকাটা টেলিফোনস তখন নিয়েছিল, তাতে সই করে এসেছিল, তাদের ছাতাগুলোর তলা থেকে বেরিয়ে এসে বিএসএনএল এর যে ঠিকা শ্রমিকরা আজকে জমায়েত হয়েছেন, তারা তাদের স্বাধীন সংগ্রামী ইউনিয়ন সিডব্লিউ অফ বিএসএনএল গড়ে তুলেছিল। 2020 সালে আমরা আমাদের ইউনিয়নের রেজিস্ট্রেশন পাই এবং সেই রেজিস্ট্রেশন পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের নতুন করে লড়াই শুরু হয়। বকেয়া বেতনের দাবিতে একদিকে যেমন আমরা ময়দানে বিএসএনএল এর গেট দখল করে অনশন করেছি, ধর্ণা করেছি, অবস্থান করেছি, রাজভবনের সামনে রাস্তা অবরোধ করেছি, অন্যদিকে আমরা হাইকোর্টের গেছি, হাইকোর্টে গিয়ে হাইকোর্ট থেকে আমাদের পক্ষে যে রায় বেরিয়েছে, শ্রমিকদের বেতন পাওয়ার পক্ষে যে রায় বেরিয়েছে, তার লড়াইকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি। আপনাকে আমাকে একটি বছর পরে আবারও উদযাপন করার জন্য নাম্বায় আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুর্গা সালাম পাঠ করছি বিশ্ব মানবতার প্রতি গুরুত্বশালী আশরাফুল আম্বিয়া যার জিয়ারত আজকের অনুষ্ঠান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি বই করব, বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এমন একটি সময় জন্মগ্রহণ করেছিলেন যে সময়টা ছিল অন্ধকারে ভরপুর। এমন একটি সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে জাহিলিয়াতের অন্ধকারে ভিড় আলো এসে আল্লাহ তাআলা পাঠালেন। তারপরে 40 বছর পরে যখন তারা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত প্রাপ্ত করলেন। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে অনেক মহিলা সম্পর্ক ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলেন, হে নবী, ইয়া আইয়ুহাল মুদাল্লিল কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনাকে কোনো উপর নিয়ে বসে থাকার জন্য নবুয়ত দেওয়া হয়, তাহলে কেন বলা হলো রাব্বাকা ফাকাব্বির? আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হে নবী, আপনি দাওয়াতি কাজ করছেন, আমাদের শুনুন। এই পৃথিবীতে তার মধ্যে থেকে আর কার কথা উত্তর হতে পারে যে মানুষকে আল্লাহ ডাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। তার উপর তত নির্যাতন, তত নিপীড়ন তার উপর আসতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল, তিনি মদিনায় হিজরত করলেন। তারপরে সেখানে ছোট রাষ্ট্রভাগ করলেন। তারপরে তিনি ওখানে অনেক যুদ্ধ পরিচালনা করেছেন, বদর, উহুদ সহ অনেক যুদ্ধ পরিচালনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনই তিনি সংগ্রাম করে কাটিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভিতরে বলেছেন, "লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।" কিন্তু আমার নবীর চরিত্রের ভিতরে সকল ধরনের উত্তম চরিত্র আমি দেখেছি। কি হয়েছিল চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে অবতরণ করা হয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি তাইফ পাশে উঠে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এটা কি বললেন? আমি তো আলহামদুলিল্লাহ, আমি পৃথিবীতে আসবো মানুষ থেকে ধ্বংসের জন্য আসি। আজকে যদি আমি এই
জন্য আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন আইন্নাকা লা আলা কুল্লি আযীম এই যে আমার চরিত্রের উপরে সকল ধরনের উত্তম রয়েছে সেই উত্তম বিশ্বের উপরে সাইন করতে চান দয়া করে একটু করুন। এবং এটা আমরা তিলোত্তমার বাড়িতে এই স্টেথোস্কোপ এবং এই রাখির সাথে একসাথেই পৌঁছে দেব। সাথে সাথে যেরকম আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন বড় শহরে ঐতিহাসিক জায়গাগুলিকে সাম্প্রতিক ইতিহাসের বিভিন্ন পটভূমিকাতে নাম দেওয়া হয়েছে, সেরকম একটি দাবি আমাদের কলকাতা পৌরসভার কাছেও রয়েছে, যেটা আজকে আমি প্রপোজ করছি যে এই স্কোয়ারটা যেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাউথ গেট, এটা আমি প্রপোজ করছি যে তিলোত্তমা স্কোয়ার নাম দেওয়া হোক। আমি এটাকে প্রপোজ করছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
আমি সকলকে অনুরোধ করব আপনারা এখানে এসে যদি আপনারা নিজেদের সিগনেচার দিতে চান একটু সেখানে সিগনেচার করে দিন। আমরা এই কাগজ, স্টেথোস্কোপ এবং রাখিগুলো তিলোত্তমার বাড়িতে পৌঁছে দেব। সই করতে চান এই উই ওয়ান্ট জাস্টিস যে আমাদের দাবি, সেখানে সই করতে চান, সেখানে আপনি এসে এখানে সই করতে পারেন। আমরা এখানে কাগজটা রেখেছি, অনেকেই এখানে এসেছেন, বাকিরা যদি আসতে চান এসে সই করতে পারেন। এই জন্যে তার ব্যাখ্যা আগে আমাদের সমস্ত বক্তা যারা আছেন তারা করেছেন। আমি তার উপরে কয়েকটি কথা বলতে চাই। গত 9 আগস্ট আরজি করের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে দুঃখ এবং লজ্জাজনক ঘটনা ঘটেছিল, যেখানে একজন কর্মরতা মহিলা চিকিৎসক দুষ্কৃতদের হাতে ধর্ষিতা এবং খুন হন, যে ঘটনা শুধুমাত্র সমস্ত কলকাতাতে নয়, সমস্ত পশ্চিমবঙ্গ, সমস্ত ভারতবর্ষ এবং সমস্ত বিশ্বকে নাড়া দিয়েছিল। এ ঘটনার নিন্দার ভাষা আমাদের কারোরই নেই। যেভাবে, যে পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনা সেখানকার যারা চিকিৎসক, বিশেষ করে যারা জুনিয়র ডাক্তার, শুধু জুনিয়র ডাক্তাররা নয়, সেখানে যারা মহিলা নার্স যারা আছেন এবং তাছাড়া যারা বিভিন্ন ধরনের যারা কাজকর্ম করে থাকেন, সবার মনে প্রচণ্ড উদ্বেগের সৃষ্টি করে। এবং তার ফলে গত 40-41 দিন ধরে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, কলকাতাতে নয়, সমস্ত ভারতবর্ষে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে ধরনের প্রতিবাদ আমরা দেখেছি, অভিব্যক্তি, এটা সবার কাছে একটা শিক্ষণীয় এবং লক্ষণীয় ব্যাপার। এটা সমস্ত ভারতবর্ষে যে ধরনের আন্দোলন এখানে সংগঠিত হয়েছিল, যেটা একমাত্র সময় যেটা আমরা ফরাসিদেরটা হয়েছিল, তারপরে আমাদের এখানে হয়েছে, এটা ভারতবর্ষের মানুষ এবং পৃথিবীর মানুষ দীর্ঘদিন মনে রাখবে। ঘটনা ঘটে গেছে, সেই সবাই আমরা চাই সেই ঘটনার রীতিমতো ভালো তদন্ত হোক, ঠিক মতো তদন্ত হোক এবং দোষীরা বিচারাধীন। সুতরাং তদন্তের ব্যাপারে কিছুটা বলা হয়তো বললে শুরু করে আপনি পরিচয় দেন। আমি শিরিন আক্তার, হাজব্যান্ড আমার স্বামী আবু জাফর মির্জা। আমরা সকালে বাসায় পুলিশ একবার আসে, ওনাকে খোঁজে পায় না। দ্বিতীয়বার পুলিশ চলে যাওয়ার পরে আবার 10 মিনিটের মাথায় পুলিশটা আবার ইনকোয়ারি করা হয়েছে, মেসেজ পাঠানো হয়েছে যে বাড়িতে জাফর মির্জা আছে। আসলে উনি বাড়িতে নাই। ওনারা পুলিশ আবার আসা দেখো যে ওনারা বাড়িতে নাই। পরে স্যারেরা বলতেছে যে দেখেন ম্যাডাম, বাসায় আপনার বাসার কাছে কেউ না কেউ অবস্থায় আপনাদের ফলো করতেছে, যার কারণে মনে করেন আমাদেরকে ভুলভ্রান্ত নিউজ দিতেছে, আপনারা অ্যালার্ট থাকেন বললে ওনারা চলে গেছে। প্রায় 1টা নাগাদ আমরা খুশকুতে গোসল করতে যাইব, তখন ভাবি যে স্যারেরাও বলছে যে আমাদের বাড়িতে কেউ আমাদেরকে ফলো করছে। পাশের একজন মহিলা বলতেছে ভাবি আমরা গোসল করতে পারি না, আমাদের এই জায়গায় আপনার বাড়িতে জানি কারো পুরুষেরা ফোনে কথা বলতেছে, ফলো করতেছে, গাঞ্জা খাইতেছে, তার গন্ধ বেরোচ্ছে। তাহলে এগুলা কি? পরে আমরা দেখতে যাই, দেখি যে প্রায় 10 থেকে 15 জন, জসিম ক্যাডার, তার ছেলে ইসমাইল, তার ছেলে, কবির পুরুষের নেতৃত্বে প্রায় 10 থেকে 15 জন পুরুষ একটা দেয়ালের সাথে, পুষ্করি সংলগ্ন একটা দেয়ালের সাথে দাঁড়ায় রয়েছে। ওনারা দাঁড়িয়েছে, আমরা যখন প্রশ্ন করছি আপনারা যে কী করছেন, আমরা গোসল করতেছি। এই ওনারা অ্যালোপ্যাথি মহিলা হইতে আমরা কারো কাছে একটা ফোনও ছিল না, আমরা গোসল করতে গেছি। আমাদের অ্যালোপ্যাথি যারা পাশের থেকে গোসল করতেছে তাদের অ্যালোপ্যাথির মায়েরা ঘরে যে মায়েরা, আমার 2টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা দূরে পাইতে ম্যাডাম আছে, ছেলেটারও দূরে পাইতে ম্যাডাম আছে। ছেলেটা মানে পানি কম খাইছে, আমার মেয়েটা পানি খাইছে। এভাবে আমরা আমার গলায় চেন ছিল, যে কানের দুল একটা আছে আরেকটা নেই, ওরা টাইম না নিয়ে গেছে। অ্যালোপ্যাথি মহিলারা আমার বাগনি জামে ছিল, পুলিশেরা ওনার অনেক আগে জ্ঞান জানার আগে ওনার ছবি আনছে। ওর মনে করেন ও ভিডিও করে এগুলো করে দীক্ষা ওরে অ্যালোপ্যাথি
জাতের মাছ, ও সারা বাড়িতে কোনো প্রশ্নতি ছিল না। এখন মনে করেন এরকম আমরা বিচার চাই, এরকম কেমন এটা জিনিস আমাদের বলো। তোমার উঠাইছে কে বাড়ি থেকে? আমার এই ছোট ছেলে ও পানিতে মেলা ফালিয়ে দিচ্ছে আমার কোল থেকে নিয়ে, ও কথা বলতে পারে না, অনেক ভয় পাইছে। আমি আমার এই বিচার স্থানীয় প্রশাসনের কাছে চাই, আমাদের সাবেক সংসদ সদস্য হাফিজুর ভাই ওনার কাছে চাই, এবং দেশ নায়ক তারেক রহমানের কাছে আমি এটার বিচার চাই। নারীদের উপর এরকম হামলা, তাও পরিকল্পিত বা আগে থেকে রাত্রি থেকে এরকম পরিকল্পিত হামলা, আমি এটার বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই। একটু আগে উঠতে না হ্যাঁ এটা সহ্য গায়ে কাজ রাখুন। পড়ে গেলে কিছু করার আছে? আমার মোটরসাইকেল
আর নিতে হবে না এবারই এটা দিয়ে পালিয়ে ওটা দিয়ে যাবো